নারী মানেই আলোর দিশা, স্বপ্ন ছোঁয়ার সাহস, ঝড়ের মাঝেও এগিয়ে যাবার অদম্য এক বিশ্বাস। আর সেই শক্তিতেই বদলে যাচ্ছে সমাজের প্রতিটি দিশা। সময়ের পরিক্রমায় নারীরা দক্ষতা, নেতৃত্ব এবং সৃজনশীলতায় এগিয়ে চলেছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক। ঈদের এই বিশেষ আয়োজনে আমরা উদযাপন করছি সেই নারী শক্তিকেই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিভিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন কর্মজয়ী নারী অনুষ্ঠানে। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। আজও আমাদের সঙ্গে রয়েছেন একজন অনুপ্রেরণাদায়ী নারী, যিনি কাজ করছেন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে, যিনি রবি এক্সিয়েটার ডাইরেক্টর হিসেবে কাজ করছেন ট্যালেন্ট অ্যান্ড কালচারাল ট্রান্সফরমেশনে। তার রয়েছে 15 বছরের অভিজ্ঞতা টেলিকমিউনিকেশন, এফএমসিজি এবং আরএমজি সেক্টরে। চলুন দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে, নাদিয়া কাদের। আপু, ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক হাবিব আপু, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আপু, ঈদ নিয়ে শুরু করি। কর্পোরেট দুনিয়ার ঈদ আর কর্পোরেট এই যে কর্মক্ষেত্র, এর বাইরের ঈদ কোনটি বেশি উপভোগ করেন? আমার মনে হয় কর্পোরেটের আগে ঈদ অনেক বেশি ফ্রিডম ছিল ঈদে, যেটা অফকোর্স এনজয় করতাম। এখন মোর রেসপন্সিবিলিটিস আছে। হাউএভার আমি বলবো যে এখন এটা আমি বেশি এনজয় করি, কারণ হচ্ছে আগে ছিল পরিবার এবং ফ্রেন্ডদের সাথে, এখন একটা নতুন ফ্যামিলি অ্যাড হয়েছে যারা আমার কর্পোরেটের বন্ধু বান্ধব, এবং আমরা আসলে কমিউনিটিকেও হেল্প করার চেষ্টা করি অ্যাজ অ্যান অর্গানাইজেশন, অলসো অ্যাজ আ গ্রুপ অফ ফ্যামিলি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আমাদের এই যে রিলেশনশিপ, এইটা অনেক ব্রডেন হয়েছে এই হরাইজনটা। সো ডেফিনেটলি এখন এটা আমি বলবো যে আই এনজয় মোর। প্রফেশনাল কাজের বাইরে ছোটবেলার ঈদ কেমন ছিল? ছোটোবেলার ঈদ যেরকম আমাদের সবারই একই ছিল, যে টেনশনটা ছিল হচ্ছে কয়টা জামা পাবো এবং ঈদে সালামি কত পাবো। এখন বলবো যে আসলে ওগুলো নিয়ে অত মানে দোজ আর থিংস দ্যাট উই অলরেডি হ্যাভ। হ্যাঁ, হয়তো জামা কাপড়ের শেষ নাই, সো ওই জিনিসটা নাই, কিন্তু কতটুকু সময় পাবো প্রিয়জনদের সাথে, এই জায়গাটা হচ্ছে মোর সামথিং উই হ্যাভ মোর গ্রেটফুলনেস ফর, এবং কৃতজ্ঞতা আসলে ওই জায়গাটাতে। সো আমি বলবো যে কৃতজ্ঞতার দিক থেকে এখনের ঈদটা অনেক বেশি ডিফারেন্ট, স্পেশাল। ছোটোবেলাটা হয়তো অনেক বেশি প্রাণচঞ্চল ছিল। তো এটাই আমার মনে হয়, দুটারই দুই রকম সৌন্দর্য আছে। আপু, এবার একটু আপনার কর্পোরেট জগতে আসতে চাই। এই বিষয়ে কোশ্চেন করতে চাই যে আমাদের নারীদের এই যে কর্পোরেট জগতে কর্মক্ষেত্রে সুবিধা এবং প্রতিবন্ধকতাগুলো কি কি রয়েছে? আমার মনে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রতিবন্ধকতা যদি বলি, বাংলাদেশের কিংবা সাউথ এশিয়ার একটা কান্ট্রি হিসেবে যদি বলি, যে এনভায়রনমেন্টটা কি আমরা সব সময় ঠিকমতো পাই কি না, ইকুইটেবল অপরচুনিটি যেটাকে আমরা বলি, যে একটা পলিসি কিংবা একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সবার জন্য সমান, ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেটাকে বলি, এটা হয়তো বাংলাদেশে দেয়ার মাইলস টু গো, বাট অলরেডি আমরা অনেক ধাপ এগিয়েছি, এটাও সত্য কথা, যেটা একটা অনুপ্রেরণা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে হচ্ছে এখানে মাইন্ডসেটের পার্টটা। মাইন্ডসেট শুধু সোসাইটির দিক থেকে না লিমিটেশনটা, আমার মনে হয় যে লিমিটেশনটা অলসো আমাদের নিজেদের নারীদের মধ্যে। আমরা কিন্তু আত্মবিশ্বাস যে ব্যাপারটা, এই জায়গাটাতে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমি যদি বলি গ্লোবাল কনটেক্সটে, এই জায়গাটা আসলে ভেদ করে আসতে হবে, কারণ এটা আমাদের নিজেদের হাতে। সোসাইটিতে কী হবে সেটা আসলে সব কিছু আমাদের হাতে থাকে না, বাট নিজের কনফিডেন্স, নিজের উপর সেলফ বিলিফ, এই পার্টটা ডেফিনেটলি আমার নিজের হাতে। সো এই জায়গাটা আমার মনে হয় যে সামথিং উই ক্যান উইন ওভার। অনেকেই আছেন যে আসলে এই কর্পোরেট জগতে আসতে চায়, তারা এই কর্পোরেটের কর্মক্ষেত্রে তাদের নিজেদেরকে মানিয়ে নিতে চায়। নতুন অনেক তরুণী আছেন যারা স্বপ্ন দেখেন। তো এই যে যারা স্বপ্ন দেখেন, নতুন উদ্যোক্তা বা নতুন যারা রয়েছেন প্রফেশনালে, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? আই থিঙ্ক প্রথমেই হচ্ছে যে সারা জীবন শেখার যে একটা মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট বলি এটাকে আমরা, গ্রোথ মাইন্ডসেট, এই পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং বলে না যে একবার পড়ে গিয়ে 3বার দাঁড়িয়ে যাব, এই যে রেজিলিয়েন্স পার্টটা, হ্যাঁ, সো এই মানসিক শক্তিটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা শুধু কর্পোরেটের ব্যাপারে না, যেখানেই যা কিছুই করি না কেন পৃথিবীতে, এই দুটা জিনিস, যে আমি প্রতিটা জিনিসের থেকে একটা লার্নিং নিব এবং যতবার আমি পড়ে যাই আমি আবার দাঁড়িয়ে যাব, এই দুইটা মাইন্ডসেট যদি থাকে, আমার মনে হয় যে কর্পোরেট, স্টার্ট আপ, যেটাই বলি না কেন, দিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস, হিউম্যান স্কিলস, যেটা আসলে আমাদেরকে সাকসেসফুল করবে ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি তো দীর্ঘদিন ধরে এই কর্মক্ষেত্রে রয়েছেন, তো আপনার এই সাফল্যের পেছনে সবথেকে বড় অনুপ্রেরণার জায়গা কোনটি ছিল? আমি বলবো দুটো জিনিস। একটা হচ্ছে যে প্রথমত আমার মা,
আমার মা আমাকে এক হাতে বড় করেছে, সো আমার মা একটা রোল মডেল ছিল আমার জন্য, যে কিভাবে আসলে ওই যুগে তো আরও ডিফিকাল্ট ছিল জিনিসটা, বাট মাকে দেখেছি যে কিভাবে হেরে না যাওয়া কোনো কিছুতে, এই ব্যাপারটা সে আমাদেরকেও শিখিয়েছে। এবং ছোটোবেলা থেকে কখনো, যদিও বাংলাদেশেই বর্ন অ্যান্ড ব্রট আপ, বাট ছেলে কি মেয়ে কি এভাবে বড় করে নাই, মানুষ হিসাবে বড় করেছে। সো এটা আমার কাছে মনে হয় খুবই হেল্পফুল, যেটা আমার কনফিডেন্স বিল্ড আপে অনেক হেল্প করেছে। দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে যে যদি অনুপ্রেরণা বলি, আমার কাছে মনে হয় যে এই হিউম্যান মাইন্ড, এটার পোটেনশিয়াল কিন্তু অনেক হাই। হ্যাঁ, কারণ আমরা দেখি যে ওয়ার্ল্ডে 1 or 2% মানুষ কিন্তু অনেক বেশি আগিয়ে গেছে, কিন্তু ওরা আমাদের মতোই মানুষ। তো হিউম্যান পোটেনশিয়ালটা আসলে যেভাবে আমরা ইউজ করতে চাই সেভাবেই হয়তো সম্ভব। তো এইটা একটা কিউরিওসিটি, যে একটা খুব ডিফিকাল্ট কোনো চ্যালেঞ্জ আসলো, দেখি না পারি কিনা, এই যে একটা মাইন্ডসেট অফ যে দেখি পারি কিনা, এই পার্টটা আমার মনে হয় খুবই হেল্পফুল। না পারলে পারলাম না, ওই যে লার্নিংটা নিলাম, কিন্তু যদি পেরে যাই তাহলে কিন্তু আমি আরেক ধাপ উঠে গেলাম, এবং এটা আমাকে না, আশেপাশে যারা আছে তাদেরকেও অনেক একটা কি বলবো, একটা কনফিডেন্স দিবে যে ওরাও পারবে। এভাবে কিন্তু আমি শিখেছি। আমি দেখেছি আমার জীবনে যারা মেন্টর ছিলেন তাদের লাইফটা কখনোই স্মুথ ছিল না, বাট যে কোনো বাধা আসলে ওটাকে একটা অবস্ট্যাকেল হিসাবে না দেখে, বাধা হিসাবে না দেখে, এটাকে কিভাবে ভেদ করে যাওয়া যায়, এই পার্টটাই একটা অনুপ্রেরণা। এবং আমার কাছে মনে হচ্ছে সারা জীবন আমার এখন একটা কিউরিওসিটি চলে এসেছে, যে খুব ডিফিকাল্ট কিছু আসলো দেখি না কি করা যায়, ওই পার্টটা। আগে যেটা হয়তো ভয় ছিল, ভয়টা ভেঙে এখন ওই সামনে তাকিয়ে যে দেখা যাক কি হয়, এই পার্টটা আমার মনে হয় যে এই অ্যাটিটিউডটা, এই থট প্রসেসটা অনেক হেল্পফুল। আপনি তো দীর্ঘদিন এফএমসিজি, আরএমজি সেক্টর এবং গ্রামীণ ফোনের মতন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছেন। তো এই সকল প্রতিষ্ঠানের যে কাজের অভিজ্ঞতা, সেটি আসলে আপনার পথ চলার ক্ষেত্রে কতটুকু সহায়ক হয়েছে? আমি বলবো বেশ সহায়ক হয়েছে, কারণ আমি যে মাল্টিন্যাশনালগুলোতে আমার আসলে সুযোগ হয়েছে কাজ করার, ম্যারিকো, বিএটি বাংলাদেশ, গ্রামীণ ফোন, টেলিনরে আমি কাজ করেছি, রবিতে আছি, এবং একটা লোকাল কোম্পানিতে আমি কাজ করেছি সেন্ট্রো আরএমজি সেক্টরে। এগুলার এক এক জায়গার লিডারশিপ এক এক রকম। হ্যাঁ, সো যত ডিফারেন্ট টাইপের লিডারশিপের সাথে কাজ করা যায় তত বেশি ইন্সপিরেশন পাওয়া যায়, যে বিভিন্ন অ্যাঙ্গেলে কীভাবে জিনিসপত্র দেখা যায়, কীভাবে প্রবলেম সলভ করা যায়। এবং এক একটা কোম্পানির কিন্তু কালচারও ডিফারেন্ট, ভ্যালুজ ডিফারেন্ট। যেটা হয় যে আমরা কোম্পানিতে যখন কাজ করি, আমরা অ্যাজ আ পার্সন অলসো ডেভেলপ করি। কোম্পানির কিছু ভালো জিনিস কিন্তু আমাদের মধ্যেও চলে আসে, যেমন আমাদের কিছু ভালো জিনিস আমরা কোম্পানিকে দিই। সো দুইটার সমন্বয়ে আমার কাছে মনে হয় যে it has really helped me to become a better person, become a better professional as well. এবং আমাদের জন্য হয়তো কোম্পানিগুলো অনেক জায়গায় অনেক আগিয়েছে। সো দুইটা আই থিঙ্ক উই হেল্প ইচ আদার ইন দ্য প্রসেস, এবং ইট হ্যাজ রিয়েলি হেল্পড। আপনি তো রবির এক্সিকিউটিভ ট্যালেন্ট অ্যান্ড কালচারাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করছেন। একটি প্রতিষ্ঠানের সংস্কৃতির পরিবর্তন, সেটি কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি। কালচার পার্টটাকে আমরা সবসময় একটু সফট একটা পার্ট হিসাবে হয়তো অনেক বছর ধরে দেখে এসেছি, কিন্তু কালচার হচ্ছে আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যাকে আমরা বলি। ধরেন টেলিকমিউনিকেশন কোম্পানি ওয়ার্ল্ডে অনেক আছে, কিংবা টেকনোলজি কোম্পানি অনেক আছে, কিন্তু কেন আমরা টপ 2-3 নাম, গুগল বলেন, অ্যামাজন বলেন, অ্যাপেল বলেন, কেন শুনতে পাই? ওদের কালচার ইটসেলফ ইজ সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট, যেটা কোম্পানি যে স্ট্র্যাটেজি আছে সেটা যেন শুধু খাতা কলমে না থেকে কাস্টমার যাদের জন্য আমরা কাজ করছি, গ্রাহক যাদের জন্য আমরা কাজ করছি, সেই পর্যন্ত যেন রাইট ওয়েতে নিয়ে যেতে পারি। কালচার ছাড়া এটা ইম্পসিবল। সো কালচার ইজ এমন একটা জিনিস যেটা গাইড করে আমাদের কিভাবে ডিসিশন নিচ্ছি প্রতিদিন, কিভাবে কারোর সাথে ব্যবহার করছি, কিভাবে আসলে সবার কথা মাথায় রেখে একটা কাজ করছি। এই জিনিসগুলো যদি মিসিং হয়, একটা কোম্পানি হয়তো সাকসেসফুল হবে কিছু বছরের জন্য, কিন্তু লং টার্মে গিয়ে ইট উইল প্রবাবলি নট বি সাস্টেইনেবল। আপনার কি মনে হয় যে কালচারাল ট্রান্সফরমেশনটা একটা প্রতিষ্ঠানের জন্য সার্বিকভাবে অনেক বড় ভূমিকা রাখে? ডেফিনেটলি, কারণ ধরেন এখন তো প্রযুক্তি, টেকনোলজি অনেক আগিয়ে যাচ্ছে, এবং দেখা যাবে 10 বছর পর নতুন আরেকটা কিছু এসেছে, এরকম করে কিন্তু এটা শিফট হচ্ছে। বিজনেস নেচারটা সবসময়ই ডাইনামিক, ইট উইল অলওয়েজ শিফট। কিন্তু কালচারাল ভ্যালিউজ কিংবা কিভাবে লিডারশিপ কাজ করে, কিভাবে কাস্টমারকে হার্টে রেখে আমরা এগিয়ে যাই, এগুলো কিন্তু সবই কালচারের একদম সেন্ট্রাল পার্ট। এই জায়গাটা যদি সবসময় শক্তভাবে ডিফাইন্ড না থাকে এবং আমরা যদি আগিয়ে না যাই, তাহলে যেই প্রোডাক্টই আসবে, যেভাবে প্রযুক্তি আগাবে, আমাদের এই যেটাকে ফাউন্ডেশন বলি, এটা কিন্তু খুব উইক হয়ে যাবে। সো কালচার ইজ, আই থিঙ্ক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন এনি অর্গানাইজেশন।
এবার একটু নারী বিষয়ে আসি। আমাদের বাংলাদেশের যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে নারীদের জন্য আসলে এইচআর প্রফেশনটা কতটুকু যুগোপযোগী এবং আমরা এই সেক্টরে কতটুকু এগিয়ে যেতে পেরেছি বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে 15 বছর আগে যখন শুরু করেছিলাম তখনও হিউম্যান রিসোর্সেস হ্যাঁ অনেক মাল্টিন্যাশনালে হয়তো অনেক এগিয়ে গিয়েছিল, কিন্তু লোকাল কোম্পানিগুলোতে তখন ইট ওয়াজ মোর অ্যাডমিন, যেটাকে আমরা বলি। আসলে আমরা হিউম্যান রিসোর্স আর অ্যাডমিনের ডিফারেন্সটা বুঝতে পারতাম না। হিউম্যান রিসোর্স হচ্ছে যে কোনো একটা মানব সম্পদ যেটাকে বলি, ওটার হাইয়েস্ট পোটেনশিয়ালটা আমি কীভাবে বের করে আনবো একটা কোম্পানির বেনিফিটের জন্য। তো এখন আমরা মনে হয় যে অনেক দিক থেকে অনেক আগিয়েছি। টেকনোলজি হ্যাজ আ বিগ রোল টু প্লে, এবং যারা বড় বড় লিডার আছে ইন দিস কোম্পানিজ, ওদের একটা ইন্সপিরেশনাল জার্নিও ছিল, যেটা দেখে হয়তো আমরা অনেক আগিয়েছি। মেয়েদের জন্য যদি বলি, হিউম্যান রিসোর্স ইজ আ ভেরি, আমি বলবো যে এমন একটা এরিয়া যেখানে তারা ডেফিনেটলি অনেক ভালো করতে পারে, বাট নট অনলি লিমিটেড টু হিউম্যান রিসোর্সেস। এখন উইমেন আর এভরিওয়্যার, সেলস বলি, মাঠে ঘাটে, ঢাকার বাইরে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যঞ্চলে, ইভেন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের মেয়েরা অনেক ভালো করছে। টেকনোলজি বলেন, যে ফিল্ডগুলোতে আগে হয়তো মেয়ে ছিল না, বাট এখন কিন্তু অনেক এগিয়ে গিয়েছি আমরা। বাট এই হিউম্যান রিসোর্সেস স্পেসিফিক কথা যদি বলেন, আমার মনে হয় যে ডেফিনেটলি ভেরি ইউজফুল, বিকজ মেয়েরা, রিসার্চ যেটা বলে যে মেয়েরা কিন্তু মোর ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়, রাইট? সো ওদের কিন্তু দ্য ওয়ে নার্চার করে ওরা রিলেশনশিপস, এটা ইজ নট আ স্ট্রেংথ, ইকুয়াল স্ট্রেংথ ফর মেন, উইচ ইজ ওয়াই আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইডও হিউম্যান রিসোর্সে মেয়েরা কিন্তু অনেক বেশি আছে। সো আমার কাছে মনে হয় যে ন্যাচারাল যে ট্যালেন্টগুলি মেয়েদের, এই যে কোলাবোরেশন করা, সবাইকে নিয়ে একটা কাজ করা, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটা জিনিসকে দেখা, টিমকে নিয়ে একসাথে ডেভেলপ করা, এগুলো হচ্ছে রিসার্চ বলে যে মেয়েদের কম্প্যারেটিভলি তারা স্ট্রং বেশি। সো আমার মনে হয় যে ডেফিনেটলি ওই পার্সপেক্টিভে এটা একটা ইম্পর্টেন্ট ফিল্ড, যেখানে মেয়েরা এবং বাংলাদেশের মেয়েরা আরও বেশি, আমার কাছে মনে হয় যে দে ক্যান কাম ফরওয়ার্ড ইন দিস ফিল্ড। স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ সময় কিন্তু আমরা আমাদের নারীরাই কিন্তু প্রধান চালিকা শক্তি ছিল এই দেশে। তো এই যে নারী শক্তি বা নারীদের এগিয়ে চলা, এটি আসলে আমরা কতটুকু মসৃণভাবে এগিয়ে যেতে পেরেছি এবং সামনে আমরা কি প্রত্যাশা করছি, নারীরা কেমন, আমাদের পরিবেশটি আরও কতটা মসৃণ হবে বলে আপনি মনে করছেন? আমার এক্সপিরিয়েন্সে আপু মসৃণ একদমই ছিল না। এখন এটা একটু সারপ্রাইজিং, কারণ আপনি যেটা বললেন, আমরা কি সব জায়গায় কি আমাদের অবদানটুকু রাখতে পেরেছি? অবশ্যই না। এবং আমার কাছে মনে হয় যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারা গেছে কিনা বাই দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি, এই জায়গাটাতে একটা বড় প্রশ্ন বোধক চিহ্ন আছে। যদিও খুব লিডিং পজিশনে আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রীরা ছিলেন, সেটা কিন্তু আসলে একটা এক্সপেকটেশন ক্রিয়েট করে যে যারা গ্রাসরুট লেভেলে আছে আমাদের দেশে নারীরা, তারাও হয়তো ওই লিডারশিপ জার্নি থ্রুতেই যাবে। কিন্তু আমরা দেখি যে মাঝখানে একটা বড় গ্যাপ। হ্যাঁ, পলিটিক্যাল এরিনা ইজ এ ডিফারেন্ট থিং, বাট আমরা যদি এখন দেখি যে কতগুলো অর্গানাইজেশনে খুব লিডিং পজিশনে মেয়েরা আছে, ইট উইল বি আ ভেরি ভেরি লেস, একটা ছোট্ট একটা নাম্বার, একটা ছোট্ট পপুলেশন। এটার পেছনের কারণটা আসলে কি? আমার কাছে মনে হয় যে প্রথমত তো আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এই সাউথ এশিয়াতে আমরা পেট্রিয়ার্কাল সোসাইটি, এখন অবশ্যই অনেকটাই প্রোগ্রেস করেছে, বাট মাইন্ডসেট পার্টটা কিন্তু ওভারনাইট চেঞ্জ হয় না। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে দুই দিক থেকে, একটা হচ্ছে আমারও আত্মবিশ্বাসটা আছে কিনা ভেদ করে যাওয়ার, আর আরেকটা হচ্ছে আমি এনভায়রনমেন্টটাও পাচ্ছি কিনা, যে ভেদ করে গিয়ে তো আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে। সো দুই দিক থেকেই এখনও ঘাটতি আছে। সোসাইটি লেভেলে লিডারশিপ স্কিল যেটাকে আপনি বললেন, যে এইটাকে স্টাবলিশ করার জন্য নারীদেরকে কতটুকু মানে যোগ্য হয়ে ওঠা উচিত আপনি মনে করেন? তাদের প্রশিক্ষণ বা তাদের শিক্ষাগত যোগ্যতা বলেন, এ ধরনের কি কি ডেভেলপমেন্ট তারা তৈরি করে এই প্রফেশনে সামনে আগাতে পারে? প্রথমত আপু, আসলে যেটা বলছিলাম যে সেলফ বিলিফ, আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার একটা স্বপ্ন থাকতে হবে, আমাকে যে কেউ মানে ধাক্কা দিয়ে সামনে আগাতে হবে, এটা কিন্তু না। সো আমার যদি স্বপ্নটা থাকে, তারপর আমাকে দেখতে হবে যে কোন এরিয়াটাতে আমার এক্সপার্টিস গ্রো করতে হবে, কারণ টেকনিক্যাল এক্সপার্টিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আমার লিডারশিপটা তখনই স্ট্রং হবে যখন আমি জানবো যে আমি এই ব্যাপারটাতে আসলে স্কিল যদি আমি না হই, আমার কিন্তু তখন সেলফ কনফিডেন্স কখনোই আসবে না। সো যে কোনো, এটা নারী পুরুষ নির্বিশেষে, যে কোন এরিয়াটা আসলে আমার প্যাশনের এরিয়া কিংবা কোন এরিয়াটাতে আমি ভালো, এরপরে লিডারশিপের ব্যাপারটা আসে। এবং প্রোঅ্যাক্টিভ পার্টটা
যে নিজে থেকে কিছু সেলফ মোটিভেটেড হয়ে করা, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই অনেক পিছায় আছি বাংলাদেশে। সেলফ মোটিভেশন, সেলফ ড্রাইভ, যে আমাকে এখান থেকে ওখানে যেতে হবে, এই স্বপ্নটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যে জায়গায় আমরা আরেকটু আগাতে পারি হচ্ছে কারেজ। এটা নিয়ে আমরা অনেক কথা বলি রবিতেও, যে কারেজ ফর চেঞ্জ, এইটা কিন্তু ইটসেলফ ইজ নট ইজি। কারণ আমরা দেখে আসছি, ধরেন নানি দাদি, তাদের বাবা মা, এরা কিন্তু হয়তো অনেকেই হাউসওয়াইফ ছিল, হ্যাঁ, কিছু ফ্যামিলিতে অফকোর্স ওরা অনেক আগিয়ে ছিল, কিন্তু কারেজ ফর চেঞ্জ যদি না থাকে, আমার কখনোই ওই ইন্সপিরেশনটা আসবে না যে আমাকে সামনে আগাতে হবে। আমার মনে হবে একটা চাকরি আমি করছি, এটাই অনেক, দ্যাটস ইট। অনেক সময় একটি কমন ধারণা থাকে যে নারীরাই নারীদের জন্য সব থেকে বড় প্রতিবন্ধকতা, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং আমার মনে হয় যে আপনার মতো আমি এবং অনেকেই এটা আসলে ফিল করে। এখানে দুটো অ্যাঙ্গেল হতে পারে, বিকজ আমি নিজেকেও এই প্রশ্নটা করেছি যে এটা কেন হয়। কারণ এটা একটু কষ্টদায়ক, কারণ আমি নিজেও তো একজন নারী, তো আমি এক্সপেক্ট করব যে আরেকজন নারী আমাকে যেন আরও ইন্সপায়ার করে এবং আমাকে আরও কোঅপারেট করে, এই পার্টটা। তো আমার মনে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল হতে পারে। একটা হচ্ছে যে যেহেতু নেতৃত্ব দেওয়ার মতো পজিশনগুলোতে, কিংবা যারা হয়তো একটা জায়গায় খুব ভালো করছে, এরকম মানুষ কিন্তু এমনিতেই কম। আমি যদি নারীদের কথা বলি, সেই ক্ষেত্রে হয়তো একটা মনোভাব থাকতে পারে যে আমি তো এই ধরেন বনের রাজা, তাহলে আমি ছাড়া আরেকজন কেন থাকবে। হ্যাঁ, এইটা একটা মাইন্ডসেট, কারণ নাম্বারটা এমনিও লেস। এ ধরনের মাইন্ডসেট কি আসলে আমাদেরকে পিছিয়ে নিচ্ছে কিনা? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। যে বলছিলাম যে কালেকটিভলি যদি আগাতে না পারি, তাহলে একটা দুইটা সাকসেস স্টোরি দিয়ে আসলে একটা দেশের ভবিষ্যতে আমরা ইম্প্যাক্ট রাখতে পারবো না। হ্যাঁ, তো সবাইকে আসলে একটা বনের রাজা হতে হবে এই জায়গাটাতে, তাদের নিজেদের স্কিলের উপর বেস করে, লিডারশিপের উপর বেস করে, নিজেদের এরিয়া অফ এক্সপার্টিজের উপর বেস করে। তো আরেকটা হতে পারে যে আমি এগিয়ে গিয়েছি বলে আমার একটা দায়িত্ববোধ আছে যেন আমি অন্যদেরকেও আগিয়ে নিতে পারি, সেটাই হচ্ছে যেটা আইডিয়ালি হওয়া উচিত। হ্যাঁ, তো এই পরিবন্ধকতা আসে আমার মনে হয় যে কিছুটা ইনসিকিউরিটি থেকে, যে আমি অনেক এগিয়ে গিয়েছি, ভালো করছি, আমি একা এটা করব, তাহলে আমি একাই হাই এক্সপোজারে থাকব। সেটা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে খুব একটা মাইলেজ দিবে না, কারণ আপনি নিজেই জয়ী, কিন্তু জার্নিটা একটা সোলো জার্নিতে খুব একটা এনজয়েবল না আমার কাছে মনে হয়। তো যখন জার্নিটা আসলে আরও কয়েকটা মানুষকে নিয়ে আপনি করতে পারবেন, নিজের ইম্প্যাক্ট অন্য কারো উপরে দেখা পজিটিভলি, এর থেকে বড় খুশির জিনিস মনে হয় পৃথিবীতে কিছু নাই, অ্যাটলিস্ট আমার কাছে। যে আমি এমন একটা ইম্প্যাক্ট রাখলাম যাতে আরেকজনের লাইফটা বেটার হলো, আরেকজনের ক্যারিয়ার বেটার হলো, এর থেকে বড় আসলেও মনে হয় না, আমার মনে হয় আপনি এগ্রি করবেন। তো এই ইন্সপিরেশন থেকে যদি কেউ আসে, সে আরও 10 জনকে ইন্সপায়ার করবে, ওই 10 জন 100 জনকে করবে, 100 জন আরও 200 জনকে করবে। এটা একটা রিপেল এফেক্ট। তো এই রিপেল এফেক্টের জন্য আমাদের উচিত যে নিজেদেরকে একটু আয়নায় দেখা, যে আসলে আমি কি নিজের জন্য করছি যা করছি, নাকি আমি আসলে অনেক বড় একটা কজের জন্য কাজটা করছি। ওই পারপাসটা যেদিন খুঁজে পাবো আমরা, আমার কাছে মনে হয় যে এই যে লিমিটেশনটা, এটা আসলে অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবো। আপনি তো দীর্ঘদিন ধরে এই ক্যারিয়ারে রয়েছেন, একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে আপনি অন্য নারীদের সহায়ক হিসেবে কতটুকু ভূমিকা পালন করছেন, এবং অন্য নারীদের জন্য কি কি করার উদ্যোগ রয়েছে ভবিষ্যতে, বা কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই সেক্টর নিয়ে নারীদের জন্য? আমার মনে হয় যে আমার আসলে একটা প্রিভিলেজও ছিল, আমি যে কোম্পানিগুলোতে কাজ করেছি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন যেটা আমরা বলি এখন, এই জায়গাটা নিয়ে আমরা অনেক কাজ করেছি, শুধু নিজেদের কোম্পানির জন্য না, এবং বাইরের জন্য। আমি যদি বলি, আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিব, কিছু ছোট এক্সাম্পল আমরা দিই। যেমন আমরা যে আরএমজিতে আমি কাজ করেছি, ওখানে আমরা যারা গার্মেন্টস ওয়ার্কিং উইমেন আছে, হ্যাঁ, তাদের বাচ্চারা কিন্তু মাগুলাকে পায় না মোটামুটি বিকাল 5টা-6টা পর্যন্ত। এবং আমরা যেটা রিসার্চ করে দেখলাম যে আসলে ওরাও বড় হয়ে দেখা যায় যে হয়তো গার্মেন্টস কিংবা এই টাইপের ফিল্ডেই কাজ করে। ওই যে একটা ট্রেডিশনাল জিনিসটা ভেঙে যে অন্য জায়গায় আগিয়ে যাওয়া, এই পার্টটা তাদের হয় না, কারণ তারা ওই গাইডেন্সটাই পায় না। সো আমরা যেটা করেছি, আমরা ব্র্যাকের সাথে কোলাবোরেট করে একটা স্কুল দিয়েছি ওই কিছু গার্মেন্টসের মহিলাদের বাচ্চাদের জন্য, যেখানে ওরা এমন একটা এডুকেশন পাচ্ছে, ইংলিশ, ম্যাথ, এইসব ব্যাপারে, যেখানে আমরা হয়তো একটু পিছিয়ে আছি। এবং আপনি দেখবেন যে এই জেনারেশনাল কার্সটা কিন্তু আস্তে আস্তে এখান থেকেই ভাঙবে, কারণ এই বাচ্চাগুলোই ছোট বয়স থেকেই এটা এখন পেয়ে আসতেছে। সো এটা কিন্তু এই মহিলাদেরকে, এই নারীদেরকে মাথায় রেখে আমাদের করা। এবং বেশ কিছু কোম্পানিতে আমরা যেটা করেছি, যে যারা খুব ব্রাইট স্টুডেন্টস আছে, ফিমেলস ইন ইউনিভার্সিটিজ, তাদের জন্য একটা মেন্টরশিপ প্রোগ্রাম করা,
যে হয়তো রবির ভেতর থেকে কিংবা গ্রামীণ ফোনের ভেতর থেকে বিএটির ভিতর থেকে এমন এমন যারা নারী লিডারশিপে যারা আছে তারাই বাইরের এই স্টুডেন্টগুলোকে এই ছোট্ট ধরেন ওদের বয়স কত 15, 16, 17 এই বয়স থেকেই মেন্টরশিপ দেওয়াটা শুরু করবে। তো যখনই এই ফর্মেটিভ বয়সটাতে মানুষ মেন্টরশিপ পায়, ওর কিন্তু চিন্তাধারা কীভাবে সে দুনিয়াটাকে দেখে, নিজেকে কীভাবে দেখে, সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে। সো এই জায়গাগুলোতে কাজ হচ্ছে, বাট আমার কাছে এগেইন মনে হয় যতদিন না কালেকটিভ লেভেলে কাজটা হবে, গভর্নমেন্ট লেভেল থেকে এরকম কিছু আসবে, ততদিন আমরা আসলে অনেক শক্তি নিয়ে আগায় যেতে পারবো না এবং অনেক বেশি সময় লাগবে। যে জিনিসটা হয়তো 5 বছর 10 বছরের সম্ভব, সেটা হয়তো 30-40 বছর লেগে যাবে। তো এই পার্টটাতে আমরা যেমন রবিতেও এখন অনেক অনেক আমি বলবো যে লিডারশিপ থেকেই অনেক ধরনের স্পন্সরশিপ আছে। ইনফ্যাক্ট রবিতে আমরা যে এবার উইমেন্স ডে সেলিব্রেট করলাম, সেখানে আমরা ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু লিডার এক্সপার্টকে নিয়ে এসেছি দুইটা অ্যাঙ্গেলে কথা বলতে, যে মেয়েরা কিভাবে এগিয়ে যাবে, যে একটা টেবিলে এই একটা সিট আমার, এবং আমি ওখানে গিয়ে আমার নিজের ভয়েসটাকে কিভাবে স্ট্রং করব, এই পার্টটা। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট এক্সপেকটেশন অর্গানাইজেশনটার থেকে, যে টেবিলটা কি তুমি দিয়েছো ওর বসার জন্য। হ্যাঁ, তো এই দুইটা পার্ট যতদিন না একসাথে হচ্ছে ততদিন আসলে জিনিসটা খুব ডিফিকাল্ট। রবিতে আমরা বেশ কিছু স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করছি। একটা হচ্ছে আমরা যেটাকে বলি হায়ারিং। আমার যদি একটা বছরে 100 জন হায়ার হয়, তার মধ্যে যদি মেয়ে থাকে মাত্র 10টা, তাহলে কিন্তু আমি যতই তাকে ডেভেলপ করি, আমার কিন্তু ওই ডিসিশন মেকিং লেভেলে কখনোই উঠে আসতে পারবে না ওরা। তো এখন আমরা বেশ কিছু জিনিস নিয়ে আসছি, যে যদি 10টা সিভি পড়ে একটা পজিশনের জন্য, ধরেন তার 5টা ফিমেল হতেই হবে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আমরা প্রসেসের মধ্যে এমবেড করে ফেলছি, সেটা কি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেক বেশি একটা সলিড রিটার্ন আমাদেরকে দিবে। এবং অনেকে যেটা আপনারা একটু আগে বললেন, যে কিছু মানুষ হচ্ছে দেখা যায় যে বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে আমি এই বিষয়টি আসতে চাচ্ছিলাম, যে আসলে পুরুষদের মতো নারীদের পথ চলা কিন্তু একেবারে সহজ না। যেমনটি আপনি বলছিলেন, নানা প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু আমরা আমাদেরকে এগিয়ে যেতে হয়। নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও, বিয়ে, ফ্যামিলি মেনটেন। তো এই সকল বিষয়গুলোকে আসলে পাশে রেখে নারীদের পথ চলাটা কতটুকু সহজ বলে আপনি মনে করেন? এটা আসলে এমন একটা জিনিস যেটা এই ট্রানজিশনগুলো, মাদারহুড বলেন, কারো বিয়ে হয়েছে বলেন, সো এগুলো আসলে আমাদের ন্যাচারাল পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। এটাকে আসলে অবস্ট্যাকেল হিসেবে দেখাটা আসলে ওয়াইজ হবে না আমার কাছে মনে হয়, কারণ এটা আসবেই হয়তো একটা মানুষের লাইফে। কিন্তু অ্যাজ আ সোসাইটি আমরা ওই ট্রানজিশনগুলোকে কতটা এমপাওয়ার করতে পারছি, এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, রবিতে আমাদের একটা প্রোগ্রাম আছে ব্লুম। তো ধরেন একজন মেটার্নিটি লিভে যাচ্ছে, ওই মেটার্নিটি লিভে যখন যাচ্ছে ওই সময়টুকুতে আমরা আসলে মার্কেট থেকে বলেন, ইভেন রবির ভিতর থেকেও এমন একটা ফিমেলকে এমপাওয়ার করি কিংবা সুযোগটা দেই, যে ম্যাটার্নিটি কাভারটা ঠিকই দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ওর নিজেরও স্কিল ডেভেলপ হচ্ছে, কিংবা ও হয়তো কোনো একটা সময় ক্যারিয়ার ব্রেকে ছিল, সেও কিন্তু মার্কেট থেকে এসে রবিতে জয়েন করতে পারে। এই সুযোগটি কিন্তু সব জায়গায় সব প্রফেশনে থাকে না, রাইট? তো এই ধরনের সুযোগ তৈরি করার জন্য কি ধরনের উদ্যোগ সরকার থেকে বা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? আমার কাছে মনে হয় খুব একটা মানে সহজ একটা উইন হবে হচ্ছে যদি সরকার থেকেই থাকে, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে বছরে এত % অফ ফিমেলস যারা হয়তো ম্যাটারনিটি লিভে যাচ্ছে কিংবা কোনো টাইপের রোল ওপেন হচ্ছে, সেখানে আমরা রিটার্নশিপ যেটাকে বলছি, যারা হয়তো ক্যারিয়ার ব্রেকে ছিল, আমাকে নিতে হবে ওরকম একটা পুল থেকে, এবং ওই পুলটা একটা সুন্দর করে ক্রিয়েট করে রাখা, ওটার ভিজিবিলিটিটা ঠিকমতো থাকা। এটা যদি সরকার থেকে একটা ম্যান্ডেট হয়, আই থিঙ্ক আমরা সবাই উই হ্যাভ টু অ্যাবাইড বাই ইট। হ্যাঁ, এটা একটা। আর বাকি অর্গানাইজেশনগুলোকে বলবো যে আসলে এটা একটা বড় অপরচুনিটি, কারণ এরা তো আগে ক্যারিয়ারেই ছিল, হয়তো একটা ব্রেক হয়েছে বলে দে আর নট। তো আমার জন্য কিন্তু অনেক বড় একটা কমফর্ট যে আমি অলরেডি একটা মেয়ে যে কাজ করে গেছে তাকে হায়ার করতে পারা, যে হয়তো কোম্পানির কালচারটা জানে, কিভাবে ওয়ে অফ ওয়ার্কটা জানে, এটা তার জন্য উইন, এটা একটা কোম্পানির জন্য উইন। ওই মাইন্ডসেটটা থেকে আসলে আমাদেরকে আসতে হবে। নারীদের সফলতা, প্রতিবন্ধকতা এবং সফলতার পেছনে যে অন্তরায়, সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো বর্তমান সময়ের তরুণীরা, তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? এবং আমরা যে অনুষ্ঠানটি করছি, কর্মজয়ী নারী, একজন কর্মজয়ী নারী হয়ে উঠতে গেলে তাদের কি ধরনের প্রস্তুতি দরকার, সেটি নিয়ে যদি বলতেন। আই থিঙ্ক আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ থাকবে হচ্ছে যে ডোন্ট ওয়েট ফর ইউ টু বি রেডি। আমরা অনেকে ভাবি যে এটা হলে দেন আমরা এটা করবো, আই হ্যাভ টু বি রেডি টু বিকাম ইট। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে ডোন্ট ওয়েট টু বিকাম রেডি। এই রেডিনেস পার্টটা আসলে নিজেকে কমফর্ট জোন থেকে সরায়ে যত সামনে আগাবো ততই উই উইল বিকাম রেডি।
হ্যাঁ, সো এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এই পার্টটা আমার কাছে মনে হয় ওই সাহস ব্যাপারটা অনেক বেশি প্রয়োজন। এবং আমি এখানে বলবো যে আমি আমার ক্যারিয়ারে বেশ কিছু সময় ইন্টারন্যাশনাল কিছু জায়গায় কাজ করেছি। প্রতিবারই আমার মনে হয়েছে যে আমি এরকম একটা ইন্টারন্যাশনাল স্পেসে গিয়ে এই প্রজেক্টটা খুবই কমপ্লেক্স প্রজেক্ট, আমি করতে পারবো কিনা। হ্যাঁ, সো কিন্তু আমি দেখেছি যতবারে আমি সাহস নিয়ে এগিয়ে জিনিসটা করা শুরু করে ফেলেছি, আমার সামনের ওয়েটা আস্তে আস্তে আমার চোখের সামনে এরকম কি চলে কোনো এসেছে। একদম সিগনিফিকেন্ট ভাবে যদি বলি যে একদমই কোনো মেমোরি আছে কিনা যেটি আপনি আসলে খুব স্ট্রাগল একটা সময় ছিল, খুব স্ট্রাগলিং করে একটা পর্যায়ে গিয়ে আসলে অনেকটা বেটার ফিল করেছেন, এই ধরনের কোনো অভিজ্ঞতা কি রয়েছে কিনা, শেয়ার করা যায় কিনা? আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো আউট অফ মেনি। সেটা হচ্ছে যে আমি কিছু মাসের জন্য আমাকে সাউথ কোরিয়া পাঠানো হয়েছিল একটা অ্যাসাইনমেন্টের জন্য, এবং ওটা ছিল একটা ফ্যাক্টরিতে। এবং তখন আমি আমার ক্যারিয়ার অনেক শুরুর দিকে, রাইট? তখন আমার বয়স ধরেন 25, 26, 27 এরকম একটা বয়স। তো দেখা গেল যে যেহেতু সবাই কোরিয়ান স্পিক করে এবং ওই ফ্যাক্টরিতে প্রায় 250 জনের মধ্যে 2-3 জন ইংরেজি বলতে পারতো। তো আমার যে শিখে কাজটা করা, এটা আমার জন্য বিশাল একটা রোড ব্লক, কারণ আমি তো কথাই বুঝি না ওদের, ওরাও আমার কথা বোঝে না। তো আমি কিভাবে জিনিসটা নিয়ে আগাবো? এবং এটা এমন একটা অ্যাসাইনমেন্ট ছিল যে ওই সাকসেসফুলি যদি আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে না পারতাম, তাহলে আমি এসে কিন্তু দেশে একটা ভালো রোল পেতাম না। তো আমার জন্য ইট ওয়াজ আ ডু অর ডাই। হ্যাঁ, এবং ওখানে খাওয়া দাওয়ার একটা সমস্যা আছে। সাউথ কোরিয়াতে একদম গ্রামের মতো একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন ছিল ওটা, রাইট? তো তখন আমার মনে হলো যে প্রথম কয়েকদিন আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, ডিপ্রেস ছিলাম, ফ্যামিলির থেকে দূরে। দেখা গেল যে ওখানে যেখানেই খেতে যাচ্ছি হয়তো হালাল খাবারও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আই ওয়াজ ইন আ ডিফিকাল্ট ফেজ। বাট আমি জানতাম যে একটা জিদ চলে আসছিল আমার মধ্যে, যে এটা আমাকে করতেই হবে, এটা একটা চ্যালেঞ্জ, আমাকে জয় করতে হবে। তো তখন দেখা গেল যে ওই ফ্যাক্টরিতে যে মাত্র 2-3 জন ইংলিশ স্পিকিং মানুষ ছিল, ওদের সাথে কিভাবে আমি সম্পর্কটা গড়ে তুলে ওদেরকে আমি হেল্প হিসাবে নিব, এবং তাদেরকেও আমার রিটার্নে কিছু দিতে হয়েছে। ধরেন আমরা বাংলাদেশে যেমন কিছু বেস্ট প্র্যাকটিসেস ছিল, আমি তখন বিএটিতে কাজ করতাম, ওই প্র্যাকটিসগুলো আমি ওদেরকে শিখিয়েছি। এবং ওরাও ইন রিটার্নে যেটা করতো যে আমি কোনো মিটিংয়ে গেলে ওরা আমার ট্রান্সলেটর হিসেবে কাজ করতো, যে যা যা হয়তো ডিসকাস করা হচ্ছে ওরা আমাকে একটা সামারি দিত কোরিয়ান থেকে আমাকে ইংরেজিতে ট্রান্সলেট করে, এবং ওটার উপর বেস করে কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা প্রায় 4 মাস ছিল আমি ওটাতে আগাই। এক সময় মনে হচ্ছিল এটা অসম্ভব ব্যাপার, আর তখন তো আর এরকম এআই এর যুগ ছিল না যে কোনো কিছু ইনস্ট্যান্টলি আমি ট্রান্সলেট করে ফেলতে পারছি। এবং আমার লাস্টে একটা প্রেজেন্টেশন থাকে ওখানে, যেখানে আমি আমার লার্নিংগুলোকে প্রেজেন্ট করি এবং আমি খুব ভালো একটা আউটস্ট্যান্ডিং গ্রেড পাই ওখানে। তখন আমার মনে হয়েছে যে এই 250 জনের মধ্যে 2 জন ইংলিশ স্পিকিং ছিল, এরকম একটা চ্যালেঞ্জ একটা দেশের বাইরে খুবই রিমোট একটা এরিয়াতে যদি আমি এটাকে সাকসেসফুলি করতে পারি, তার মানে আমি সামনে হয়তো আরও পারবো। এটা কনফিডেন্স বুস্টার আসলে। তো আমার কাছে ওটাই মনে হয় যে কমফোর্ট জোনের বাইরে যতদিন না আমরা যাব, ততদিন আমি বুঝবো না আসলে আমি কিসের জন্য কেপেবল। একটা ঝামেলায় পড়লেই কিন্তু মানুষ বুঝে যে আমার স্কিলটা কি। এ ধরনের সিচুয়েশন কিন্তু নতুন নয়, আমরা কিন্তু নানা ক্ষেত্রেই ক্যারিয়ারে এরকম স্ট্রাগলিং সময় পার করি। তো যারা আসলে এই ধরনের সময় পার করে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, এবং তারা আসলে কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে? আই থিঙ্ক রেজিলিয়েন্স, যে আমি একবার পড়ে যাব, যেটা আমরা প্রথমে বলছিলাম, একবার পড়বো আমি 3 বার আরও উঠে দাঁড়াবো। এই মানসিকতাটা যে হেরে যাওয়া আসলে অপশন না। হ্যাঁ, এবং জেতার আসলে অনেক ডিফারেন্ট ওয়ে আছে। জেতার ওয়েও যেমন একটা না, এবং হেরে গেলেই যেটা শেষ ওটা না। এই ব্যাপারটা আই থিঙ্ক ইজ আ উইনিং মাইন্ডসেট, যেটাকে আমরা বলি যত ছোট কাজ বড় কাজ মাঝারি কাজ যাই করি না কেন, উইনিং মাইন্ডসেটটা থাকলে আমরা যখনই কোনো সময় পানিতে পড়ে যাব, সাঁতার শিখে উঠে আসতে পারাটাই হচ্ছে যে দ্য উইন। এটা লাইফের যে কোনো ক্ষেত্রে হোক না কেন, অফিস হোক, পার্সোনাল লাইফে হোক, আমার কাছে মনে হয় যে বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড বিলিভ দ্যাট ইউ ক্যান গেট থ্রু ইট, এই পার্টটা। শুধু কি একজন নারীর ভেতরেই এই চ্যালেঞ্জটুকু থাকলে হবে, নাকি একটি কর্মপরিবেশে তার জন্য সহায়ক হিসেবে অন্য বাকি যারা আছে তাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে? আপনার কি মনে অবশ্যই হয়? অবশ্যই, ওটা ছাড়া হবে না। ওয়ান সাইডেড স্টোরিজ কখনো সাকসেসফুল হয় না, রাইট? তো এখানে যেমন আমি আমার আমার কণ্ঠস্বরটা আমি হয়তো শোনাবো, কিন্তু কণ্ঠস্বর শোনার জন্য যে একটা পরিবেশ লাগবে, এইটা পরিবেশটা কিন্তু ক্রিয়েট করতে হবে একটা অর্গানাইজেশনকে কিংবা একটা গভর্নমেন্টকে। তো যেটা বলছিলাম যে টেবিলে গিয়ে বসে আমার নিজের জায়গাটা করে নেওয়াটা আমার দায়িত্ব অবশ্যই। টেবিলটা দেওয়া আমাকে, এই দায়িত্বটাও কিন্তু একটা গভর্নমেন্ট কিংবা একটা অর্গানাইজেশনের অবশ্যই আগিয়ে আসতে হবে। অরেলস ব্যাটে বলে না মিললে কখনোই আসলে একটা ছক্কা মারাটা সম্ভব না। সো
আমরা নারীদের প্রতিবন্ধকতা নিয়ে কথা বললাম, চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, নানা রকম সাফল্য নিয়ে কথা বললাম, এবার আবার একটু ঈদে ফিরে আসি। ঈদ নিয়ে এই যে কর্পোরেট লেভেলে অনেক সহকর্মীরা থাকে আমাদের সাথে, তো তারাও একসময় দেখা যায় আমাদের একটা পার্ট অফ ফ্যামিলি হয়ে ওঠে। তাদের সাথে আপনার ঈদ করাটা কেমন থাকে? তাদের জন্য আপনার কি ধরনের আয়োজন থাকে ঈদে? আমি এইবারের ঈদটা আমার খুব ডিফারেন্ট ছিল, স্পেশাল ছিল আমি বলবো, কারণ ইউজুয়ালি তো যেটা হয় যে সবাই সবার বাসায় যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ঘুরতে যাচ্ছে। এবার রবি একটা খুব নোবেল একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা ইউজুয়ালি যেটা হয়, আপনারা দেখেন যে ঈদের সময় কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট বের হয় প্রত্যেকটা কোম্পানি, যেখানে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়। সো রবি এবার যেটা করলো যে ওটা না করে আমরা এমন কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, আমি যদি কিছু নাম বলি, এই পুরো ইনিশিয়েটিভটার নাম হচ্ছে ছোট্ট একটা কাজ। যে আমরা এই রোজায় কিংবা এই ঈদে ছোট্ট কি কাজ করে সোসাইটিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো। তো আমরা যেটা করেছি, সব কলিগরা মিলেই এই ইনিশিয়েটিভটাকে আগিয়ে নিয়ে গিয়েছি রবির সাহায্যে। একটা যেমন ছিল থ্যালাসেমিয়া ফাউন্ডেশন যেটা আছে, ওখানে যারা বাচ্চারা আছেন, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, ওদের জন্য একটা প্লেগ্রাউন্ড ক্রিয়েট করে দেওয়া। তারপর হচ্ছে আন্ডার প্রিভিলেজ যারা আছেন তাদের জন্য ইফতার ডিস্ট্রিবিউট করা। সো লিডারশিপ টিম বলেন, অর্গানাইজেশনের সব কলিগরা মিলে এক একটা ইনিশিয়েটিভে পার্টিসিপেট করেছে। যারা এডুকেশন সেক্টরে আছে, হয়তো দে ক্যান্ট এফোর্ড ইট, ওদের জন্য এডুকেশন কিট ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ, তো আমরা ঢাকার বাইরেও অনেক জায়গায় গিয়েছি, যেমন বিভিন্ন পার্ক আছে আমাদের দেশে, ওই জায়গাগুলো কিন্তু অনেক সময় আমরা পরিবেশ আমরা ওরকম সচেতন না। সো আমরা ওই পার্কগুলোকে কীভাবে ক্লিন করা যায় ফর দোজ কমিউনিটিস, এই কাজগুলি করেছি। সো এই পুরো রোজার মাসটাই এই ছোট্ট একটা কাজের ক্যাম্পেইন দিয়ে গেছে, যেখানে আমরা হাতে হাত মিলিয়ে এক একটা জায়গায় সবাই গিয়েছি, এবং এটা খুবই স্পেশাল ছিল। এটা আসলে খুবই ইউনিক একটা ইনিশিয়েটিভ বাই রবি, এবং অনেক বেশি মিনিংফুল মনে হয়েছে, কারণ রোজা ঈদের মানেই তো এটা কালেকটিভলি একটা হ্যাপিনেস খুঁজে পাওয়া এবং একজন আরেকজনের জন্য করা। আমার কাছে মনে হয় যে এর থেকে সুন্দর কিছু আর হতে পারতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে এত আড্ডা, এত গল্প বলার জন্য, দর্শকদেরকেও জানানোর জন্য। একজন কর্পোরেট লিডার হিসেবে আসলেই অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জ ফেস করে আপনি আজকে এই জায়গায়। আপনাকে আবারও ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আমি, আপনি, আমরা, আমাদের সবারই প্রত্যেকের জীবনে রয়েছে সফলতার ভিন্ন ভিন্ন গল্প, রয়েছে ভিন্ন ভিন্ন স্বপ্ন। সেই স্বপ্ন, প্রতিটি স্বপ্ন সফলতার মুখ দেখুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতন কর্মজয়ী নারী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি হাবিবা আফরোজ। সবাইকে আবারও ঈদ মোবারক।